পিরিয়ডের যন্ত্রণা নয়। বিয়ের পর শ্বশুর বাড়িতে আমার প্রথম পিরিয়ড হলো। তুলি লজ্জায় কিছু বলতেও পারছে না কাউকে এই বিষয় নিয়ে। আবিরের সাথে শেয়ার করবে তাতেও লজ্জা পাচ্ছে। তবুও আজ লাজ লজ্জা ভুলে আবিরকে ফোন দিয়ে বলল, আসার সময় প্যাড নিয়ে এসো, আমার পেট খুব ব্যথা করছে। আবির শুধু বলল আচ্ছা। মাগরিবের আজানের ওয়াক্ত হয়ে গেল। তুলির আরও ইতস্ত করে হয়ে বসে রইল। সবাই নামাজ আদায় করতে গেল, শুধু তুলি ছাড়া। এখন যদি কেউ দেখে নতুন বউ নামাজ না পড়ে বসে আছে, তাহলে কি ভাববে? আর যদি সে ব্যক্তিটা বুদ্ধিমান বা বুদ্ধিমতী হয়, সে তো ঠিকই বুঝে নিবে। হঠাৎ করে আবিরের মা ঘরে ঢুকলো। কি ব্যাপার বৌমা, তুমি নামাজ পড়বে না? মা, আমার শরীর ভালো না, তাই পড়িনি। কি হয়েছে শরীরে? মা, পিরিয়ড হয়েছে তো তাই পেটটা ব্যথা। ও আচ্ছা। এ কথা বলে তুলির শাশুড়ি চলে গেল ওনার রুমে। সন্ধ্যার পর কাজের মেয়ে ডাইনিং টেবিলে নাস্তা দিল। কাজের মেয়ে তুলিকে ডাকতে এসে মামি, নানি নাস্তা খাইতে ডাকে। ডাইনিং টেবিলে যেয়ে দেখে শাশুড়ি, নানা শ্বশুর, শ্বশুর, আবির বসে নাস্তা করছে। তুলি আবিরের পাশের চেয়ারটা টেনে বসতে গেল। এমন সময় শাশুড়ি বলল, তুমি কর্নারের চেয়ারটায় বসবে এখন থেকে। তুলি কিছু না বুঝে বলল আচ্ছা। নাস্তা শেষ করে যখন সে ঘরে যে যার ঘরে চলে গেল, তুলি টেবিল গোছাচ্ছে। এমন সময় তুলির শাশুড়ি বলল, শোনো বৌমা, আমার কোনো মেয়ে ছিল না, তাই আমার ঘরে যে কেউ নাপাক অবস্থায় ডাইনিং টেবিলে খাবার খাবে এমনটাও হয়নি। বড় বউ জানে, তোমাকেও ব্যাপারটা বলে দেওয়া হলো। পিরিয়ড হলে টেবিলে এসে খাবার খাবে ভালো কথা, কিন্তু সব সময় একই চেয়ারে বসবে। তোমার এই নাপাক শরীর নিয়ে অন্য চেয়ারে বসার পর যদি আমরাও সেই চেয়ারে বসি, তবে আমরাও অপবিত্র হয়ে যাব, আর আমাদেরও গোনাহ হবে। আমার পিরিয়ড হলে আমাদের ঘরের কোনো বউকে আমার শাশুড়ি রান্নাঘরে ঢুকতে দিত না। খাবার নাপাক হবে, তাই এজন্য তোমার পিরিয়ড ভালো না হওয়া পর্যন্ত তুমি রান্নাঘরে ঢুকবে না। কাজের মেয়ে আছে, ওই এই 1 সপ্তাহ রান্না করবে। কথাগুলো অবাক হয়ে একটানা শুনে গেলাম। কোনো কিছু বলার সাহস পেলাম না। হ্যাঁ, সুযোগ মাথা নাড়লাম। ডাইনিং রুমে বসে সবাই টিভি দেখছে। তুলি নিজের রুম থেকে ড্রয়িং রুমে আসলো, সোফাতে বসতে যাবে। এমন সময় শাশুড়ি তুলিকে ডাক দিয়ে বলল, দাঁড়াও, তুমি সোফায় বসবে না আগামী 1 সপ্তাহ। তুমি যে জায়গায় বসছো সেখানে অন্য কেউ বসলে নাপাক হয়ে যাবে। কাজের মেয়েটা এসে তুলিকে একটা বেতের মোড়া দিয়ে গেল। শাশুড়ি বলল, 1 সপ্তাহ তুমি এই মোড়াটার মধ্যেই বসবে। এই মোড়াটা করে আর ডাইনিংয়ের এই যে চেয়ারটায় বসে খেলে সেটাও ধুয়ে দিবে। তুলি শুধু শুনে বলল, জি মা। টিভির রঙিন পর্দার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তুলি। পর্দার ঝলকানিতে চোখের পানি টলমল করছে তুলির। বুকের মধ্যে হু হু করছে। মনে মনে ভাবছে, আল্লাহ, এ কোন ঘরে আমায় ফেললে? মা, কোথায় পাবো এই ঘরে? মা কখনো আমায় এভাবে রাখেনি। নিজের মেয়ে হলে কি এরা এমনটা করতে পারতো? আবিরের চাচা চাচি নতুন বউ দেখতে এসেছে। তুলির চাচা শ্বশুর আর চাচি শাশুড়ি রাতে খাবার খেতে বসেছে। সবাই একসাথে। তুলি সবাইকে আপ্যায়ন করছে দাঁড়িয়ে। এমন সময় চাচি শাশুড়ি বলল, তুমি নতুন বউ, তুমি কেন দাঁড়িয়ে আছো? আসো একসাথে খাই। এই বলে তুলিকে একরকম জোর করেই টেনে বসালো খেতে অন্য একটা চেয়ারে। কিন্তু তুলি শাশুড়ির আগেই এক দৃষ্টিতে তুলির দিকে তাকিয়ে রইল আর ইশারায় তুলিকে ওই চেয়ারে না বসার জন্য বলল। কিন্তু চাচি শাশুড়ির জোরাজোরিতে তুলি না বসে থাকতে পারল না। গলা দিয়ে খুব কষ্টে ভাত নামল তুলির। রাতে সব মেহমান যাবার পর তুলির শাশুড়ি তুলিকে অনেক কথা শোনালো। বাবা মার শিক্ষা দেয়নি তোমায়, আমি নিষেধ করার পরেও কেন ওই চেয়ারটায় বসলে? তারপর সেই রাতে তুলির শাশুড়ি রাগ করে ডাইনিংয়ের সবগুলো চেয়ার তুলিকে দিয়ে ধোয়ালো। তুলি এক এক করে সবগুলো চেয়ার বাথরুমে নিয়ে গিয়েছিল। বাথরুমের কল ছেড়ে অঝর ধারায় কাঁদতে লাগলো। তুলি আর ভাবতে লাগলো বাকি জীবনটার কথা। বিদ্রোহ। আমি কখনো পিরিয়ড বিষয়টা নিয়ে লেখালেখি বা লিখতে চাইনি। শুধু ছোট্ট কিছু সত্য ঘটনার উদাহরণ দিয়ে বলতে চেয়েছিলাম যে পিরিয়ড হলে মানুষটা পচে যায় না। এটি একটি মেয়ের সংসার জীবনের ঘটে যাওয়া প্রথম একটি ঘটনা। হাদিস কুরআনে যতটুকু নির্দেশ করা হয়েছে ততটুকুই মানুষ মানবে ও পালন করার চেষ্টা করবে।
মিথ্যা বানোয়াট মন গড়া হাদিস বানিয়ে মানুষকে ছোট করবেন না, পাপের ভাগীদার হবেন না, আর ঘরের বউটাকেও গোড়াতে এতটা টাইট দিতে যাবেন না। তাহলে শাশুড়ি হিসাবে আপনিও আপনার শ্রদ্ধাটুকু হারাবেন। শেষ বয়সে বউয়ের থেকে ভালোবাসা তো দূরের কথা, কুকুরের মতো আচরণও পাবেন না। তাই শাশুড়ি না হয়ে মা হওয়ার চেষ্টা করুন। পরের মেয়েকেও ভালোবাসা দিয়ে নিজের মনের জায়গা দিন। দেখবেন সেও আপনাকে মায়ের মতো আগলে রাখবে। সমাপ্ত।